ট্র্যাকিং ডেভেলপমেন্ট টাইম চেক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি কামরুল্লাহ রবি। আমি বিপাশা মজুমদার। শুরুতে উজালাতে সংবাদ শিরোনাম। কড়া নিরাপত্তার টঙ্গী তুরাগ তীরে চলছে 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শীত বার্ধক্যে দুদিনে 6 মুসল্লির মৃত্যু। নির্বাচন কমিশন পুনর্গঠনের সংবিধানের বাইরে কোনো সমঝোতা মানবে না আওয়ামী লীগ, জানিয়েছেন ওবায়দুল কাদের। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করছে সরকার, বলেছেন মির্জা ফখরুল। সাকিবের ডাবল সেঞ্চুরি ও মুশফিকদের 150 রানে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের 542 রানে পাহাড় চাপে নিউজিল্যান্ড। উজালা পেইন্টস সংবাদ শিরোনাম শুনছিলেন। এবারে বিস্তারিত সংবাদ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হল 12তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শীত ও বার্ধক্যের কারণে 2 দিনে মৃত্যু হয়েছে 6 মুসল্লির। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুককে সাথে নিয়ে দেখুন মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। ফজরের নামাজের পর মাওলানা ওবায়দুল খোরশেদের আম্বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশের 16টি জেলার মুসল্লিদের সাথে অর্ধশতাধিক দেশের 6,887 জন বিদেশি মেহমান প্রথম পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। সেই সাথে জুমার দিন হওয়ায় আশপাশের এলাকা থেকে আসা মুসল্লিদের সমাগমও ছিল চোখে পড়ার মতো। এই কালেমার দাওয়াত যেন সারা বিশ্বে দুয়ারে দুয়ারে পৌঁছাতে পারি, এই আশা, এই প্রত্যাশা নিয়ে এসেছি। ইমান আমলের মেহনত এখান থেকে শিখে গিয়ে আমি ইমান আমলের মেহনতের প্রচারের কাজে মৃত্যুর আগ পর্যন্ত এই কাজে লেগে থাকব। নিজেদের ইমান আমল কিভাবে সহি হইতে পারে, এটাই বিশ্ব ইজতেমার উদ্দেশ্য। من جميع دول العالم في هذا الاجتماع في مركز بنغلاديش মান তাওয়াযা লিল্লাহ রাফা'হু আল্লাহ। দুপুর 1:30টায় বৃহত্তম জুমার নামাজটি পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ। এদিকে শীত ও যানজট উপেক্ষা করে আজও দূর দূরান্ত থেকে ইজতেমা স্থলে আসছেন মুসল্লিরা। দেশব্যাপী জঙ্গি হামলা বিষয়টি মাথায় রেখে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে আমাদের 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। এখানে আপনারা জানেন আমাদের ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারগুলো সার্বক্ষণিকভাবে আমরা লোকজনকে মনিটর করছি। প্লাস রাত্রিবেলায়ও নাইট ভিশন গগলস দিয়ে আমরা লোকজনকে অবজারভেশনে রাখছি। তারপর আমাদের বুট পেট্রোল আছে, হেলিকপ্টার পেট্রোল আছে, এরপরে আমাদের ফুট পেট্রোল আছে, স্ট্রাইকিং রিজার্ভ আছে। তারপরে আমাদের প্রচুর সংখ্যক লোক সাদা পোশাকে ডিউটি করতেছে খিত্তার ভেতরে। এছাড়া ইজতেমা ময়দান এলাকায় মুসল্লিদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে বিভিন্ন সংগঠন। লাখো মুসল্লির পদচারণায় মুখরিত টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। শুক্রবার থেকে শুরু হয়েছে 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কার্যক্রম। এখান থেকেই ইসলামের দাওয়াত নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বেন ইজতেমায় আসা মুসল্লিরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, টঙ্গী, গাজীপুর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি সমর্থকরা খুশি। তবে খুশি হননি বিএনপি নেতারা, যারা কর্মসূচি দিয়ে হিন্দি সিরিয়াল দেখেন। তিনি বলেন, দেশ সংকটে নেই, সংকটে রয়েছে বিএনপি। সমঝোতা, নির্বাচন কমিশন এবং পরবর্তী নির্বাচন সবকিছুই হবে সংবিধানের মধ্যে। এর বাইরে গেলে আওয়ামী লীগ মানবে না বলেও জানান ওবায়দুল কাদের। ধানমন্ডি 32 নম্বরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া কম্বল বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,
বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দেয়া ভাষণে খুশি সাধারণ মানুষ। ভাষণে দেশের উন্নয়ন অর্জন ও দেশের ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের। সারা বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর ভাষণে অত্যন্ত খুশি, এমনকি বিএনপির সাধারণ সমর্থকরাও প্রধানমন্ত্রীর ভাষণে অত্যন্ত খুশি, আনন্দিত। শুধুমাত্র অখুশি হতাশ হচ্ছে বিএনপি নেতারা, যেই নেতারা কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। সংকটে আছে বিএনপি, দেশ সংকটে নেই, সমঝোতা সব কিছুই হবে সংবিধান কমিশন, পরবর্তী নির্বাচন সংবিধানের বাইরে আমরা যাব না। সভা সমাবেশের কারণে জনগণের দুর্ভোগ তৈরি হচ্ছে, তাই রাস্তা বন্ধ করে কর্মসূচি না দিতে দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাস্তা বন্ধ করে কোন সভা সমাবেশ বা কোন কর্মসূচি বাংলাদেশের কোথাও করা যাবে না। আমরা এমনকি রাস্তা রেলিং করার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি বিকল্প, যে ছুটির দিনে রেলিং করা যায় কিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে উন্নয়নের নামে বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে, অভিযোগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি আরও বলেন, সরকারি দলের দুর্নীতি ও লুটপাটের কারণে বিনিয়োগ কমেছে, সীমাবদ্ধ হয়ে পড়েছে অর্থনীতি। সেই সাথে আবারও নিরপেক্ষ সরকার ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের দাবিও জানিয়েছেন বিএনপি মহাসচিব। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন। তিনি বিপুল ম্যান্ডেট নিয়ে বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক উন্নয়নের ভিত করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সরকারগুলো সেই ধারাবাহিকতা রক্ষা করেছে। অথচ প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন, তাতে মনে হয়েছে সব উন্নয়ন হয়েছে গত 8 বছরেই। দেশবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করে উন্নয়নের নামে বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, বাক ও ব্যক্তি স্বাধীনতা লুণ্ঠিত, আইনের শাসন অনুপস্থিত, মানুষের জীবনের নিরাপত্তা নেই, দেশে এখন স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। সরকারের রথী মহারথীরা গণতন্ত্রের চাইতে উন্নয়নকে প্রাধান্য দেওয়ার নামে সকল সামাজিক চুক্তি ভঙ্গ করে জনগণকে শৃঙ্খলিত করছে। মির্জা ফখরুলের অভিযোগ, বড় বড় প্রকল্পের নামে বড় বড় দুর্নীতি করছে সরকার। রাজনৈতিক পরিবেশ না থাকার কারণে বিনিয়োগ নেই, কর্মসংস্থানও কমেছে। সরকারের হস্তক্ষেপে স্বাধীনতা হারিয়েছে গণমাধ্যম ও বিচার বিভাগ। গত 8 বছরে ধনী আরো ধনী, গরিব আরো গরিব হয়েছে। প্লুটোক্রেটিক শাসনের ফলে প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা বৃদ্ধি পেয়েছে। নজিরবিহীন দলীয়করণ প্রশাসন ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও ক্ষয়িষ্ণু করেছে। জবাবদিহিতার অভাব, অকার্যকর পার্লামেন্ট দুর্নীতিকে লাগামহীন পর্যায়ে নিয়ে গেছে। আবারও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা তো নির্বাচন সমিতি চাই, কারণ আমরা বিশ্বাস করি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা যেতে পারে। সেই জন্য প্রয়োজন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ, সাহসী, যোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এবং নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার গঠন করে এই নির্বাচন অনুষ্ঠান। এদিকে উন্নয়নের নামে সরকার দেশকে দুর্নীতি মহাসড়কে পৌঁছে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মিডিয়ার সামনে বানোয়াট বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্রহীন উন্নয়ন টেকসই হয় না, প্রত্যাশিতও নয়। সেই সাথে বিরোধী দলের দাবি আদায়ও আছে কৌশলগত ভুল।
বাংলাদেশনে নিয়মিত আয়োজন গণতন্ত্র এখনের 150তম পর্বে আলোচকদের মতে আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের আগে প্রয়োজন রাজনৈতিক সমঝোতা। অংশ নেবে, অর্থাৎ ফোকাসটা সামনের দিকে। গণতন্ত্রহীন অবস্থায়, মানুষের অধিকারবিহীন অবস্থায় এই ধরনের উন্নয়ন 1 নম্বর হচ্ছে টেকসই হয় না, 2 নম্বর হচ্ছে এটা কারো প্রত্যাশিতও না। একদিক দিয়ে আপনি খোঁচা দিয়ে লজ্জা দিবেন, আন্দোলন করতে পারতেছেন না, আরেক দিকে জনসভা করতে গেলেও আপনি পারমিশন দেবেন না। তো এই ধরনের পরিস্থিতিতে এই সমঝোতা বলতে কি বোঝায়? আওয়ামী লীগের একটা দল নিজেদেরকে বিরোধী দলে বসানোর জন্য অন্যান্য দলের সাথে আলোচনা করে ব্যবস্থা করবে, ইট ইজ এ রিডিকুলাস প্রস্তাবনা। যে আমাদের যে প্রধান বিরোধী দলগুলো সেভাবে কিন্তু দেখাতে পারছেন না যে তাদের কৌশল এবং সামর্থ্য রয়েছে এই সরকারের উপর চাপ দিয়ে কিছু আদায় করার। আসলে যদি সকল দলের মধ্যে একটা সমঝোতা হয়ে যায় তাহলে আর কিছু লাগে না, যেভাবে ইলেকশন, কারণ সমঝোতা যদি হয় তাহলে কিন্তু যে কোনো ভাবে ইলেকশন। দলীয় প্রশাসন, দলীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজেদের স্বার্থেই তারা যারা ক্ষমতাসীন সরকার তাদেরকে রাখার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবে, কারণ তারা যেসব অন্যায় করেছে, যেহেতু রাষ্ট্রপতিদের সবাই আস্থা প্রদর্শন করেছে, রাষ্ট্রপতি এই দলগুলোকে বসিয়ে তারা একটা যাতে সমঝোতায় পৌঁছে সেইটাই যদি উনি করতে পারেন। আগের মতো নির্বাচন করার বোধ এখন ইচ্ছা সরকারের নাই, অন্তত আরেকটু সুন্দর নির্বাচন করা ইচ্ছা আছে। তবে এমন নির্বাচন নিশ্চয় করবে না যেটা তাদের দুঃখের কারণ অথবা তাদের অসুবিধার কারণ হতে পারে। বিএনপি এর গ্রুপ যদি 1.25 গুণ শক্তিশালী হতে পারে তাহলে তারা নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে, আর যদি এর থেকে কম হয়, সমান সমান যদি হয় তাহলে সিট পাবে অনেকগুলি, কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখার বিষয়ে আদালতের রুল জারিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে বিভিন্ন কোম্পানির ওষুধের দামের তফাৎ কমে আসবে। তবে জেনেরিক নামে ওষুধ বিপণনের সুযোগে নিম্নমানের কোম্পানিগুলো যাতে বাড়তি সুবিধা না পায় সেদিকেও সতর্ক নজর দেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। প্রচলিতভাবে চিকিৎসকরা তাদের প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখার সময় জেনেরিক নাম না লিখে কোম্পানির দেয়া বাণিজ্যিক নাম উল্লেখ করে থাকেন, কিন্তু রোগীর প্রেসক্রিপশনে কোনো কোম্পানির ওষুধের নাম নির্দিষ্ট না করে জেনেরিক নাম লিখতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করে উচ্চ আদালত। প্রথম থেকেই নিজেদের তৈরি ওষুধের প্যাকেট বা বোতলে ব্র্যান্ডেড জেনেরিক নাম ব্যবহার করছে দেশের প্রাচীনতম হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখার বিষয়ে আদালতের রুল জারিকে যুগান্তকারী উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এর ফলে উপকৃত হবে সাধারণ মানুষ। ওষুধ সম্পর্কে মানুষকে সচেতন করতে না পারলে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ব্র্যান্ড নেম থাকতে পারে, কিন্তু ব্র্যান্ড নেম যেই সাইজে ব্র্যান্ড নেম লেখা হবে এর গায়ে, বোতলের গায়ে, প্যাকেটের গায়ে, ঠিক সমান সাইজে জেনেরিক নাম লিখতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে জেনেরিক সাবস্টিটিউশনের প্রথম শর্ত হচ্ছে বাজারে পাওয়া সকল জেনেরিক ওষুধগুলো এক মানের, এটা নিশ্চিত করতে হবে। জেনারিক নেম লেখলেও অসুবিধা হবে। যেমন মনে করেন যে একটা ওষুধের মানসম্মত নয়, সে তো কম দামে ওষুধটা দিতে পারবে, যার হয়তো মানসম্মত বেশি সে তো ওই কম দামে দিতে পারবে না। অতএব এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, যেটা হলো ওষুধের মানটা এক থাকতে হবে এবং দামটা এক থাকতে হবে। এদিকে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, ওষুধের জেনেরিক নাম লিখতে আপত্তি নেই তাদেরও, তবে তার আগে সরকারকে নিতে হবে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ। মনে রাখতে হবে যে বিশ্বব্যাপী পরিমাণ, ওষুধের পরিমাণ ঠিক তাকে মান বলে না, এর বড়ও আরো অনেক ধরনের প্যারামিটার্স আছে যেগুলো একরকম হলেই শুধুমাত্র সেটি এক মানের ওষুধ হয়। খুবই নির্দিষ্ট করে বললে বায়ো ইকুইভ্যালেন্স স্টাডি বাংলাদেশের জন্য সকল ওষুধের কম্পালসারি হওয়া দরকার যদি জেনেরিক সাবস্টিটিউশন অ্যালাউ করে। গণস্বাস্থ্য অ্যামোক্সিসিলিনের সামনে জি অ্যামোক্সিসিলিন হবে, জি স্ট্যান্ডস ফর গণস্বাস্থ্য, এটাকে বলে ব্র্যান্ডেড জেনেরিক। ইনসেপ্টার আগে আই অ্যামোক্সিসিলিন থাকবে, ফলে জনগণ বুঝতে পারবে আমি এই ইনসেপ্টারটা খেয়েছি, আমি ফাইজারেরটা খেয়েছি। জেনেরিক হলে আরেকটা বড় কাজ হবে, তখন দামের তফাৎটা কমে যাবে। জেনেরিক নামের সুযোগে কিছু মানহীন কোম্পানির কম দামের ওষুধ রোগীদের বরং বিপদে ফেলতে পারে বলে মনে করেন এই ওষুধ বিজ্ঞানী। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। ওয়েলিংটন টেস্ট
সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের 150 রানে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে বিশাল রানের চ্যালেঞ্জ ছুটছে টাইগাররা। টেস্টে বাংলাদেশের যে কোনো উইকেটে এদের গড়া রেকর্ড 359 রানের পার্টনারশিপে দ্বিতীয় দিন শেষে সংগ্রহ তাদের 7 উইকেটে 542। সাকিব আলীন টেস্টে 3000 রান ক্লাবে ঢুকে তৃতীয় বাংলাদেশ হিসেবে করেন ডাবল সেঞ্চুরি। 217 রানে আউট হয়ে টেস্টে তামিমকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এই অলরাউন্ডার। ড্রেসিং রিজার্ভের সিলিং কন্ডিশনে আগের দিন 3 উইকেটে 154 করে কিউ বোলারদের উপর রাজত্ব করা টাইগাররা দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় মুমিনুলের উইকেট হারিয়ে। পেসার সাউদের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেট কিপার ওয়াটনিং এর হাতে ধরা পড়ে আগের দিনে 64 রানেই ফেরত যান আশা জাগানো মুমিনুল। 107 রানে চতুর্থ উইকেট হারানো বাংলাদেশ দলের হাল ধরতে সাকিবের সাথে জুটি বাঁধেন অধিনায়ক মুশফিক। দুজনে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোরে প্রথম পার করেন 200 রান। সেশনে 1 উইকেট হারিয়ে যোগ হয় 115 রান। লাঞ্চের পর সাকিব মুশফিক 162 রান জুড়ে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে কোনো উইকেটে গড়েন সেরা জুটি। এই সেশনেই সাকিব পূর্ণ করেন তার চতুর্থ টেস্ট সেঞ্চুরি। 159 বলে 13 বাউন্ডারিতে মাইল ফলককে স্পর্শ করেন দলের সেরা অলরাউন্ডার। হ্যামস্ট্রিং এর চোট কাটিয়ে টেস্ট সিরিজে ফেরা মুশফিকও মিস করেননি ক্যারিয়ারে তার চতুর্থ টেস্ট সেঞ্চুরি। 179 বলে 17টি চারের মারে সেঞ্চুরির লক্ষ্যে পৌঁছান বাংলাদেশ অধিনায়ক। নিউজিল্যান্ডে আগের 6 ইনিংসে সব মিলিয়ে 50 রান করেছিলেন মুশফিক। এই সেঞ্চুরিতে মুমিনুল ও সাকিবের পাশে বসলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক। তাদের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মোহাম্মদ আশরাফুলের 6টি। চাবিরতির পর দুজনই পার হন 150 রান। তবে সাকিব দ্রুতই তুলে নেন ডাবল সেঞ্চুরি। 253 বলে 30টি বাউন্ডারিতে তৃতীয় বাংলাদেশী হিসেবে এই মাইল ফলক অর্জন করেন দলের সেরা অলরাউন্ডার। আগের 2 কৃতিত্ব মুশফিক ও তামিমের। সাকিবের ডাবল সেঞ্চুরির পরপরই মুশফিক ফিরে যান বোল্টের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে। 23টি 4 ও একটি ছক্কার মারে 159 রান করেন বাংলাদেশ অধিনায়ক। পঞ্চম উইকেটে সাকিব মুশফিক 359 রান জুড়ে দিয়ে টেস্টে বাংলাদেশের যে কোনো উইকেটে গড়েন নতুন রেকর্ড পার্টনারশিপ। টেস্টের 3000 রান ক্লাবের নতুন সদস্য সাকিবও লম্বা করতে পারেননি ইনিংসটি। 31 বাউন্ডারিতে 217 রান করে ওয়াটলারে বলে লাইন মিস করে বোল্ড হন সাকিব। তবে ফিরে যাওয়ার আগে তামিমের করা 206 রান করতে টেস্টে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সেরা ইনিংসটির মালিক হন এই অলরাউন্ডার। দিনের শেষ বলে মিরাজ ওয়াটলারের তৃতীয় শিকার হলে বাংলাদেশ টেস্টে তাদের চতুর্থ সেরা স্কোর টেনে নেয় 7 উইকেটে 542 রানে। সাব্বির অপরাজিত থাকেন 10 রানে। শহীদ খান, বাংলাদেশ স্পোর্টস ডেস্ক। সিবিসি টাইমস সংবাদ বিরতি নিচ্ছে, সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। বাংলা বন্দরে ফেয়ারওয়ে এলাকায় 1010 মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেছে লাইটারের জাহাজ। বাণিজ্য মেলায় অফারের ছড়াছড়ি, মূল্যহ্রাসের পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন। স্বাগত আরো একবার বাংলাদেশের সংবাদে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর সমাগমে বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে বাণিজ্য মেলা। তা চলেছে সকাল বিকাল সন্ধ্যা গড়িয়ে রাতেও। এদিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্য চলছে অফারের ছড়াছড়ি। ক্রেতা আকর্ষণে 10 থেকে 70% পর্যন্ত ছাড়। তবে ছাড় দেওয়া পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্নের সাথে সাথে কেউ সন্তুষ্ট। বাণিজ্য মেলায় যেতে সপ্তাহে ছুটির দিনকে বেছে নেন অনেকে। এ কারণে শুক্রবার মেলার প্রতি ইঞ্চি মাটি যেন চলে যায় ক্রেতা দর্শনার্থীদের দখলে। অনেকে পছন্দের পণ্য কিনেছেন, অনেকে বিভিন্ন দোকানে ঘুরে পণ্য দেখেছেন, আবার শুধু বেড়াতে আসাদের সংখ্যা নেহাত কম নয়। আমাদের তো আসলে ঢাকা শহরে ঘোরার তেমন একটা কোনো অত ভালো স্পেস নাই, যেহেতু এখানে আসে বাণিজ্য মেলা, অনেক লোক আসছে বন্ধের দিন। মূলত আমরা এখানে কেনাকাটা করতেও আসছি আর ঘুরতেও আসছি। মেলা টেলা আসলে আসতে আমাদের
অনেক আনন্দ হয়। সবাই সেলফি তুলতেছি, ঘোরাফেরা করবো, অনেক মজা হচ্ছে, সবাই একসাথে আসলাম। শুরুর দিকে কেনাকাটা কম থাকলেও এখন বেড়েছে, দোকানিরা এতে সন্তুষ্ট। আগের থেকে আজকে একটু কমের তুলনায় যারা দেখে তারা কিনে নেয়। শুক্রবার বলে আজকে আগের থেকে বেঁচে কিনে ভালো। মেলায় বিভিন্ন পণ্য ছাড়ে ছড়াছড়ি এবার একটু বেশি। ছাড় দেওয়া পণ্যের গুণগত মান নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডিসকাউন্টের পরিমাণটা দেখতে গেলে আসলে আমরা এটার খরচ যেই আপনার তেলের খরচ যেটা সেটাও নিচ্ছি না, শুধু কাপড়ের দামটা নিচ্ছি এখানে, এত ডিসকাউন্ট। এখানে যে ডিসকাউন্ট গুলো অফার করছে এগুলো তো আর নরমালি সময় অফার করা হয় না। রিজনাল প্রাইস। মেলা মানে প্রচারই পোশাক, তাই না? আজকে আমার প্রোডাক্ট যদি ভালো হয়, ব্যবহার করে স্বস্তি পায়, তাহলে মার্কেট থেকে এই মালে কিনবে 2000 টাকা দিয়ে। আর মেলায় খাবারের দামও মানলে বড় ধরনের প্রশ্ন সব সময়। র্যাবের ভ্রাম্যমাণ পিনের অভিযানে জরিমানা করা হয় বেশ কয়েকটি দোকানের। তো আমি হাজির বিরিয়ানি অনেক খেয়েছি, ওটা তো হবেই না, আর দামটা চড়াও। যে সমস্ত খাবারগুলি উচ্ছিষ্ট হয়ে গেছে সেই খাবারগুলি তারা পুনরায় বিক্রি করার জন্য এখানে আবার এই মূল খাবারের সাথে আবার মিশিয়েছে। এখানে একটি প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা জন্য আরেস্ট করা হয়েছে। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে গণমাধ্যম ও বেসামরিক মানুষের উপর সরকারের দমন নিপীড়ন চলছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হাতে বিরোধী দলীয় নেতা কর্মীদের আটক, নিহত, পঙ্গু ও গুম হওয়ার ঘটনা ঘটেছে। 2016 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ধর্মনিরপেক্ষ ব্লগার, শিক্ষাবিদ সহ অধিকার কর্মীদের সহিংসতা থেকে রক্ষায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার। জঙ্গিদের হাতে প্রাণ গেছে অনেকেরই। অন্যদিকে দেশের 2টি শীর্ষ সংবাদপত্রের সম্পাদককে একাধিক মামলায়, বিশেষ করে রাষ্ট্রদ্রোহ ও ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়েছে। এছাড়া গুলশানের হল আর্টিজানে হামলার পরপরই জঙ্গি গোষ্ঠীর কয়েক সদস্যকে কথিত বন্দীযুদ্ধে হত্যা করেছে রাষ্ট্রীয় বাহিনী। গত অক্টোবরে বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন পাশের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপর সরকার ব্যাপক ও অবাধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে প্রতিবেদনে জানানো হয়। 2016 সালে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিশ্ব প্রতিবেদনটি প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। 687 পৃষ্ঠার এই প্রতিবেদনে 90টি দেশ নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেছে সংস্থাটি। তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত বইয়ের ব্যাপারে কোনো কথা বলা নৈতিক হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দেশের 30টি উপজেলা এখনো বই না পৌঁছানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সাংবাদিকরা তার সাথে পাঠ্য বই প্রকাশনায় ভুল প্রসঙ্গে কথা বলতে চাইলে মন্ত্রী এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান। তবে নুরুল ইসলাম নাহিদ বলেন, এখন এ নিয়ে কথা বললে কমিটির কার্যক্রম ব্যাহত হতে পারে। তার মন্তব্যের কারণে কমিটি প্রভাবিত অথবা দায়ীরা নির্দোষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী কমিটির রিপোর্ট আসার পর তিনি গণমাধ্যমের সামগ্রিক বিষয়টি তুলে ধরবেন বলেও জানান। শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, 5-6 হাজার স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির অপেক্ষায় থাকলেও দীর্ঘদিন ধরে তা করা হচ্ছে না। ওইসব প্রতিষ্ঠানে 80,000-এরও বেশি শিক্ষক বিনা বেতনে দীর্ঘদিন ধরে চাকরি করছে বলে জানান তারা। বেতন না পাওয়া শিক্ষকরা মানবিক জীবনযাপন করছে বলে অভিযোগ সংগঠনটির নেতাদের। এমনকি এমপিও ভুক্তি না হওয়ায় কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবার উপক্রম হয়েছে বলে জানান তারা। দ্রুত এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা। মংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় 1010 মেট্রিক টন কয়লা নিয়ে একটি লাইটওয়েজ জাহাজ ডুবে গেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরে ইন্দোনেশিয়া পতাকাবাহী জাহাজ এমভি লেডি মেরি থেকে কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ার ফেয়ারওয়ে এলাকায় যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। এই সময় লাইটার জাহাজে থাকা 12 নাবিককে উদ্ধার করেন অন্য জাহাজের নাবিকরা। এদিকে জাহাজ ডুবির সত্ত্বেও বন্দর চ্যানেল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ।
আশুলিয়া গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে কয়েকটি শ্রমিক সংগঠন। শ্রমিক সংগঠনগুলোর এই সমাবেশে বিশিষ্ট জনেরা সংহতি প্রকাশ করেন। সমাবেশে গার্মেন্টস শ্রমিক নেত্রী মুশরিফা মিশু বলেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে আশ্বাসের পরও আশুলিয়া শ্রমিক নেতাদের উপর পুলিশি হয়রানি বন্ধ হয়নি। সমাবেশে আনু মোহাম্মদ বলেন, নির্যাতন করে শ্রমিকদের মজুরি বৃদ্ধির ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করা যাবে না। শ্রমিকদের সাথে আলোচনার ভিত্তিতে এই সমস্যা সমাধানের উদ্যোগ নিতে সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। কুষ্টিয়ার কুমারখালী ও ভেড়ামারা পৌরসভায় প্রায় 4 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে দীর্ঘদিন ধরে। বিল পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ দিয়েও কোনো ফল পাচ্ছেন না বিদ্যুৎ কর্মকর্তারা। দীর্ঘ প্রায় 11 বছর ধরে বিভিন্ন সময়ে বকেয়া রাখায় কুষ্টিয়ার কুমারখালী ও ভেড়ামারা পৌরসভায় যথাক্রমে 2 কোটি টাকা করে মোট প্রায় 4 কোটি টাকা অনাদায়ী রয়ে গেছে। বিল আদায়ে বিদ্যুৎ বিভাগ নানা উদ্যোগ নিলেও কাজ হচ্ছে না। আমরা তাদেরকে বারবার নোটিশ দিচ্ছি, লিখিতভাবে তাদেরকে জানাচ্ছি, মন্ত্রণালয়ে জানানো হয়েছে। তারা আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে যে তারা ওদের বিদ্যুৎ বিল পরিশোধ করবে, কিন্তু অদ্যাবধি এখনো পরিশোধ করতেছে না। বিদ্যুৎ আদালত থেকে নোটিশ করা হয়েছে যে বকেয়া পরিশোধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভেড়ামারা বিদ্যুৎ সরবরাহ ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বুঝেনি যে মানে বিভিন্ন প্রেশারাইজডে করতে হয়। দীর্ঘদিন বকেয়া থাকায় এখন বিদ্যুৎ বিলের অঙ্ক অনেক বড় আকার নিয়েছে। এ বিষয়ে কুমারখালী পৌর মেয়র কথা বললেও ভেড়ামারা পৌর মেয়র ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পরে মোবাইল ফোনে তিনি সাফ জানান, এই বকেয়া বিল পরিশোধ করা সম্ভব নয়। আমার যে পৌরসভার যে ইনকাম, তাতে আমরা পুরোপুরি চাহিদা মেটাতে পারি না। কিছু কিছু মাসে মাসে পরে সেই হাতে কিছু বিদ্যুৎ তারা পাবে। সেটা আমরা আস্তে আস্তে কিস্তি করে নেবো, নিয়ে আস্তে আস্তে শোধ করে দেবো ইনশাল্লাহ। যা কিছু বকেয়া করে গেছে আমার পূর্বপুরুষেরা করে গেছে, আমার আমলে কিছু নাই। কত টাকা বিল তো আমার ইনকামই নাই, 17 বছরে 1 কোটি। গ্রাহকরা বলছেন, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও বিল পরিশোধে সবারই আন্তরিক হওয়া জরুরি। প্রতি মাসে বিল পরিশোধ করলেই এটার জন্য পিডিপির উন্নয়ন, আমাদের বিদ্যুৎ বিল যথাসময়ে আমরা পেতে পারবো। আমরা করছি আমাদের দায়িত্ববোধ থেকে, যে এটা বিদ্যুৎ পরিশোধ করার দায়িত্ব আমাদের দায়িত্ব, সরকারের একটা উপার্জন। বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে সচেষ্ট স্থানীয় বিদ্যুৎ বিভাগ। ভেড়ামারা এবং কুমারখালী পৌরসভায় প্রায় 4 কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়ে গেছে। আমি তাদেরকে আরো আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যেন নিয়মিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করেন। সরকারের উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ বিল খুব শীঘ্রই পরিশোধ করবেন। বিল পরিশোধে গ্রাহকদের আরো যত্নবান হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। এর আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এই মিলন মেলায় অংশ নেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক, সংসদ সদস্য ছাড়াও অনেকে। দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধাদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন অনেকে। তারা জানান, 60-এর দশকে এই বিউটি বোর্ডিংয়ের সদস্যরাই ঢাকা শহরে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন। পাকিস্তান বিরোধী নানা অনুষ্ঠানও পরিচালিত হয়েছে এই বোর্ডিংয়ের সদস্যদের হাত ধরেই। সেই সব সোনালী দিনের স্মৃতিচারণ করেন তারা। কুশল বিনিময়, আনন্দ আড্ডা, খাওয়া সহ নানা আনুষ্ঠানিকতায় আনন্দ ঘন দিন পার করেন অতিথিরা। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে কুমিল্লার গৌরীপুরের গলিয়ার চরে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস এবং সাধারণ চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। ইয়াজউদ্দিন ফাউন্ডেশন ট্রাস্ট মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান। ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ও পরমাণু বিজ্ঞানী ডক্টর জসিমউদ্দিন সহ অন্যরা। সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় হ্যান্ডবল দলের কোচ কামরুল ইসলাম কিরণ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে আবার নিচ্ছি সিবিসি টাইমস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে ন্যাটো নিরাপত্তা দলের গড়তে পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিপুল সেনা ও সামরিক চাপ, রাশিয়া ক্ষুব্ধ।
টেস্টে বাংলাদেশের পক্ষে ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রেকর্ড সাকিবের। মুশফিকের সঙ্গে গড়েছেন দেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। আবারও স্বাগত বাংলাদেশ সংবাদে। শুরুতে আনন্দ জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউরোপে ন্যাটোর নিরাপত্তা বলয় করতে পোল্যান্ডের ট্যাঙ্ক সহ প্রায় 2 শতাধিক সামরিক যান ও 3000-এর বেশি সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। একে নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়া। চলতি সপ্তাহে কয়েক দফায় পোল্যান্ডের সামরিক বহর ও 3000-এর বেশি সেনা পাঠানো শুরু করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে নতুন প্রজন্মের 87টি ট্যাঙ্ক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন 1.5 শতাধিক সাঁজোয়া যান। ন্যাটো জোটভুক্ত জার্মানি, কানাডা ও যুক্তরাজ্য থেকে আরও 1000-এর বেশি সেনা এই বহরে যুক্ত হবে। আসছে 2 সপ্তাহের মধ্যে এই বহর এস্তোনিয়া থেকে বুলগেরিয়া পর্যন্ত পূর্ব ইউরোপের 7 দেশে মোতায়েনের পরিকল্পনা করেছে ন্যাটো। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের আশঙ্কা এতে মস্কোর স্বার্থ ও নিরাপত্তা হুমকিতে পড়বে, সেই সাথে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলবে এটি। মূলত রাশিয়া 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া অধিগ্রহণের পর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার গভীর উদ্বেগে সেনা উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নেয় ন্যাটো। এবারে দেশের বাইরের আরো কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি তদন্ত করতে রাখাইন রাজ্যে সফরে গেছেন জাতিসংঘের দূত ইয়াংগি লি। এ নিয়ে রাজ্যটিতে 5 বার সফর করলেন তিনি। কিন্তু এখন পর্যন্ত মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় ক্ষুব্ধ রোহিঙ্গারা। রাজ্যটিতে 3 মাসের সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে অনেক মুসলিম রোহিঙ্গা। গৃহহারা হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে অন্তত 65,000। হাঙ্গেরি সার্বিয়া সীমান্তে শরণার্থীদের লাথি ও ল্যাং মেরে ফেলে দেওয়ার আলোচিত ঘটনায় নারী সাংবাদিক পেত্রা লাসলোকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। হাঙ্গেরি জেসেরে ডিস্ট্রিক্ট কোর্ট শুক্রবার এই রায় দেয়। তবে 3 বছরের এই সাজা জেলে কাটাতে হবে না পেত্রাকে, কিছু শর্ত মেনে নজরদারির মধ্যে থাকতে হবে। এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন পেত্রা। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়া হয়েছে দেশটির বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে হঠাৎ করেই তাকে পুরস্কার দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে যোগ্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে এই পুরস্কার দেওয়া হয়। এর আগে এই পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, দ্বিতীয় পোপ জন পল এবং কলিন পাওয়েল। টেস্ট ক্রিকেটে অসাধারণ একটি দিন পার করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রেকর্ডের পাতায় অনেক ওলটপালট ঘটিয়ে দিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে 359 রানের জুটি গড়ে এই দুইজন উঠেছেন পাহাড়ের চূড়ায়। সাকিব গড়েছেন টেস্টে বাংলাদেশের পক্ষে ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের ইনিংসটি নতুন করে লিখেছে টাইগাররা। খেলা শুরুর আগে উইকেট নিয়ে আলোচনা হয়েছে অনেক। বেসিন রিজার্ভের ঘাসের উইকেটে ট্রেন্টবোল্ট টিম সাউথদের তোপের মুখে পড়বে টাইগাররা, এমনটাই ছিল সাধারণ ধারণা। তবে সব ধারণা পাল্টে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস শেষে চালকের আসনে এখন টাইগাররাই। সাকিব মুশফিক শুধু টেস্ট ক্রিকেটে টাইগারদের মুখ উজ্জ্বলই করেননি, অসাধারণ জুটিতে রেকর্ডের পাতায় নিজেদের নামটিও লিখেছেন স্বর্ণাক্ষরে। মুশফিক যখন মাঠে নামেন 160 রানে 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মুশফিক সাজঘরে ফেরার সময় দলের সংগ্রহ 519, জুটিতে রান উঠেছে 359। পঞ্চম উইকেটে তো বটেই, যে কোনো উইকেটেই বাংলাদেশের সর্বোচ্চ। এই রেকর্ড গড়ার পথে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান তুলে নিয়েছেন টেস্টে ডাবল সেঞ্চুরি। 217 রানে আউট হওয়ার আগে ব্যক্তিগত ইনিংসে সাকিব টপকে গেছেন তামিম ইকবালকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট ইনিংসের মালিক এখন দেশসেরা এই অলরাউন্ডার। একই সাথে টেস্টে টাইগারদের হয়ে হাবিবুল বাশার ও তামিম ইকবালের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে 3000 রানের মাইলস্টোন পেরিয়েছেন সাকিব। সাকিব মুশফিকের 359 পঞ্চম উইকেটে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ। এই দুই ব্যাটসম্যান ভেঙেছেন 44 বছরের রেকর্ডও। নিউজিল্যান্ডের মাঠে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি ছিল পাকিস্তানের আসিফ ইকবাল ও মোস্তাক মোহাম্মদের। 1973 সালে চতুর্থ উইকেটে এই দুজন গড়েন
350 রানের জুটি। তাদের পেছনে ফেলে নিউজিল্যান্ডের মাঠে সর্বোচ্চ রানের জুটি এখন সাকিব মুশফিকের। ওয়ানডে ও টি-20 ভরাডুবির পর সাদা পোশাকে নতুন বাংলাদেশকেই দেখতে পাচ্ছে এদেশের ক্রিকেট ভক্তরা। ড্রেসিং রিজার্ভে দ্বিতীয় দিন শেষে ম্যাচে এখন চালকের আসনে টাইগাররা। জয় না এলেও অন্তত ড্র করে মাঠ ছাড়বে মুশফিক বাহিনী, এটি প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এবার দেশের কয়েকটি খেলার খবর নিয়ে দেখুন একটি রিপোর্ট। জয়িতা গর্বিত। গত 3 বছরে ক্রীড়া ক্ষেত্রে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সাফল্য দাবি করেছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের সাবেক উন্নয়ন কার্যক্রমে সরকারের গত 3 বছরে বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন ফেডারেশনের সংগঠকরা জানান, ক্রিকেটের পাশাপাশি ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, তায়কোয়ান্দো সহ বিভিন্ন খেলায় আন্তর্জাতিক সাফল্য আসছে। ফুটবলও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। শনিবার শুরু হচ্ছে বিজয়ী দিবস টেনিস প্রতিযোগিতা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ। উন্মুক্ত এই প্রতিযোগিতায় থাকছে পুরুষ ও মহিলা একক ও দ্বৈত ইভেন্ট। এছাড়াও বালক অনূর্ধ্ব 16, বালক ও বালিকা অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 12, অনূর্ধ্ব 10 ও অনূর্ধ্ব 8 বছরের ইভেন্টে লড়বে প্রতিযোগীরা। বন্দর টেনিস কমপ্লেক্সে 19 জানুয়ারি হবে ফাইনাল পর্ব। ঢাকা মহানগরী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত প্রীতি ম্যাচে পুরস্কার গ্রহণ করা হয়েছে। নবকুমার ইনস্টিটিউটে চ্যাম্পিয়ন ও রানার্স আব্দুল্লার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন মালিক ও আয়োজক হাজি মোহাম্মদ রমজান। এই সময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, আবু ইউসুফ ও রিয়াজউদ্দিন রিয়াজ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। স্প্যানিশ কাপ ফুটবল টানা 40 ম্যাচে অপরাজিত থাকা রেকর্ড গড়ে স্প্যানিশ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। কাল শেষ 16 ফিরতে লেগে সেভিয়ার মাঠে 3-3 গোলে ড্র করে 6-3 গোল এগ্রিগেটের শেষ 8-এর টিকিট নেয় জিনেদিন জিদানের জায়ান্ট ক্লাবটি। প্রথম পর্বে সেভিয়ার বিপক্ষে 3-0 গোল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে কড়া নিরাপত্তায় টঙ্গীর তুরাগতীরে চলছে 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শীত ও বার্ধক্যে দুদিনে 6 মুসল্লির মৃত্যু। নির্বাচন কমিশন পুনর্গঠনে সংবিধানের বাইরে কোনো সমঝোতা মানবে না আওয়ামী লীগ, জানিয়েছেন ওবায়দুল কাদের। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করছে সরকার, বলেছেন মির্জা ফখরুল। সাকিবের ডাবল সেঞ্চুরি ও মুশফিকের 150 রানের ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনটাও বাংলাদেশের 542 রানের পাহাড় চাপে নিউজিল্যান্ড। এই ছিল এখনকার মতো, পর সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণ বাঙালি ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।